প্রথম আমার কমার্শিয়াল শো এক ত্যাগরাজ হল। তখনকার দিনের খুবই নাম করা নাই কাবেরী বসু আমার মাসি আগে অভিনয় শেখো, একটা কোর্স করো, তারপর তুমি এসো, তারপর লাখ। তখনকার যিনি ছিলেন ক্রীড়ামন্ত্রী প্রফুল্লকান্তি ঘোষ, তিনি আমাদের আত্মীয় ছিলেন। প্রবীণকান্তি ঘোষ আমাদের জামাইবাবু। যদি যে প্রডিউসারের প্রথম ছবি হাউস সুপারহিট হয়, তার পতন সম্ভাবনা। আগে ছিল ভালো ভালো আলো আলো গল্প, এখন হয়ে গেছে গল্পের বিন্যাস। মানে নাও উই প্রেজেন্ট কিশোর কুমার। উগাদি খুশি হলে উগাদি খুশি না হলে বড়দি খুশি না। আমি শেষ দিকে আশাজিকে আমি কনভিন্স করে বম্বের বাড়িতে গিয়ে থেকে বসে, এবং সেটা আবার দিয়ে লুকিয়ে দুদিন শো। তখন তো আসি ঠিক নো ব্র্যান্ড নো বোনাস। অনুকাপুর মাকে বলেছেন শিবাজি ছেলেকে দাও, তৈরি করে দেবো। সত্যিকারের গান বলে ওঠে প্রাণ। নমস্কার, টেলিসিনের আড্ডাতে আজকের অতিথি একজন বিশিষ্ট সংগঠক, অর্গানাইজার, এবং তার জীবনে তিনি এমন এমন শিল্পীদের নিয়ে শো করেছেন সেটা সত্যি অনেকের ভাগ্যেই জোটেনি, এবং প্রায় ৩,০০০-এর বেশি শো ইতিমধ্যে তিনি করেছেন। আমাদের সঙ্গে আমাদের সকলের প্রিয়, শুধু একজন সংগঠক বলবো না, একজন দক্ষ ভয়েস আর্টিস্ট, মানে এত সুন্দর কণ্ঠ তার, এত সুন্দর সঞ্চালনা করেন মঞ্চে, এবং ছন্দে ছন্দে কী সুন্দর একটা শিল্পীকে তিনি প্রেজেন্ট করেন, সে তার অনুষ্ঠান না দেখলে বোঝা যাবে না। আমাদের সকলের প্রিয় সজল মিত্র। সজলদা, একদম সেই নায়ক আলী, সেই নায়ক একটা ব্যাপার, হ্যাঁ, সবসময়ের জন্য এত সুন্দর ভয়েস আপনার। আচ্ছা, মা বিখ্যাত মানুষ, অভিনেত্রী শিপ্রা মিত্র, একদা বিখ্যাত মানে বিখ্যাত, একদা হলেও বিখ্যাত তো বিখ্যাতই হয়। বাবা বিশিষ্ট প্রযোজক, এবং সেই পরিবার থেকে আপনার জন্ম। তো সেই সময়টা আপনার ছেলেবেলায় যখন দেখেছেন যে এই সব নামি দামি মানুষের আনাগোনা আপনার বাড়িতে, সেই সময়ের কিছু মনে আছে, বা সেই সময়ের কিছু? সেই সময় অনেক সুখ স্মৃতি আছে, সুখের স্মৃতি আছে, মানে দুঃখের স্মৃতি আছে। যেমন বা শিক্ষার স্মৃতি আছে, যার থেকে শিক্ষা পেয়েছি আমি। আমি যেমন একেবারেই গ্ল্যামার প্রিয়তায় কোনোদিন আমি যাইনি। কারণটা হচ্ছে, তা সবার মধ্যে বড় হয়েছি আমি, সমস্ত আর্টিস্টের মধ্যে বড় হয়েছি আমি। তার ভিতরে স্মৃতিটা হচ্ছে এটাই যে সকালবেলায় তখনকার দিনে এক একজন আসতেন, পুরনো যুগের নায়িকা, পুরনো দিনের পরিচালক, বসার ঘরে বসতেন, এক কাপ চা দেওয়া হতো। আচ্ছা, বাবাকে ঘুম থেকে তোলা হলো, মা এলেন, আমার ভীষণ টাকার দরকার, যদি 500 টাকা দাও। আলটিমেটলি সেই 500টা, এটা আমি বলছি 60s-এর গল্প। বাবা, 60s-এর 500 মানে তো এখন অনেক টাকা। সেটা আলটিমেটলি হয়তো দেওয়া হতো 50 টাকা, তারা বিদায় নিতেন। এরকম আমি প্রচুর দেখেছি পুরনো দিনের নায়িকা, নায়ক, আমি কারোর নাম বলছি না, পরিচালক তাদের আসতে, এবং তাদের সেই দুঃখের দিনগুলো তারা যে পাস করছেন সেটাকে আমি দেখেছি। এবং এই লাইনে কাজ করতে গেলে যে আগামী দিন নিয়ে চিন্তা করা দরকার, সেটা কিন্তু আমাদের কেউ করতেন না। প্রথম কখন মনে হয় যে অর্গানাইজ করবেন, অ্যাজ এ সংগঠক কাজ করবেন? বেসিক্যালি আমি পড়তাম মিত্র স্কুলে, ভবানীপুর মিত্র ইনস্টিটিউট। হ্যাঁ, সেখানে আমার বন্ধু ছিলেন দেবরাজ রায়। আচ্ছা, অভিনেতা দেবরাজ, সম্প্রতি প্রয়াত। দেবরাজ এবং আমি, দেবরাজের একটা ছোট্ট হল ছিল বাবার, তরুণ রায়ের। হ্যাঁ, বাবা তরুণ রায় বিখ্যাত পরিচালক ছিলেন নাটকের, এবং নাট্যকার হিসেবেও তার নাম ছিল ধনঞ্জয় বৈরাগী। আচ্ছা, তরুণ রায়ের একটা হল ছিল, ছোট্ট হল, তার নাম থিয়েটার সেন্টার। আচ্ছা, সেই হলে আমরা স্কুল জীবনে প্রোগ্রাম অর্গানাইজ করতাম। আচ্ছা, ছাত্রদের নিয়ে নিজেরা করতাম এরমভাবে। তার থেকেই বোধহয় আমার আইডিয়াটা এলো যেটা বড় করে কিছু করব। আচ্ছা, এই করতে করতে আমি সেই দাঁড়ালাম 71 সালে। তখন আমার বয়স হচ্ছে 17 ইয়ার্স, 17 বছর। 17 বছরে মনে হলো যে বড় অনুষ্ঠান কিছু। হ্যাঁ, প্রথম আমার কমার্শিয়াল শো অ্যাট ত্যাগরাজ হল। আচ্ছা, তাতে অভিনয় করেছিলেন কালীবা নাটক। তার আগে এটা ছিল ছোট কবিতার অনুষ্ঠান,
যেটা করছে পঙ্কজ সাহা, যেটা করেছিলেন আচ্ছা আচ্ছা। এখনকার পরবর্তীকালের বিখ্যাত হ্যাঁ, বিখ্যাত ব্যক্তিত্ব দূরদর্শনের ব্যক্তিত্ব। পঙ্কজ সাহা। এবং আরেকটা অর্কেস্ট্রা গ্রুপ ছিল, এবং নাটকটা ছিল আলিবাবা। হুম। তাতে অভিনয় করেছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ও বাবা। মলিনা দেবী, রাজলক্ষ্মী দেবী ছোট, আমার ঠিক মনে পড়ছে না, গীতশ্রী দেবী, আমার মা, বাবা, সবাই। এবং আমাদের নিজের ব্যাপার এটা, আমাকে যত কম খরচা করা যায়। আর তাতে আমি অ্যাজ এ গেস্ট আমি এনেছিলাম তখনকার দিনের খুবই নাম করা নাই কাবেরী বসু, আমার মাসি। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট সাহি তখন নেক্সট ডোর নেবার ওই সময়টা। আচ্ছা আচ্ছা, দেবরাজ আমার বাল্যবন্ধু, বরুণ চন্দ্র আমার প্রতিবেশী, আচ্ছা। বাহ, হাবলুদা, হ্যাঁ, এদের প্রত্যেকে এসেছেন অ্যাজ এ গেস্ট। প্রথম নাটক হলো আলিবাবা, তার সঙ্গে এটা, এই আমার প্রথম আমার কমার্শিয়াল। টিকিট বিক্রি হলো? হ্যাঁ, হাউসফুল, আরে হাউসফুল। এবার উৎসাহটা বাড়লো একটু। বাড়লো। এবার মনে হচ্ছে যে মিউজিক্যাল প্রোগ্রাম করি নাকি? এবারে হ্যাঁ, তারপর আস্তে আস্তে আবৃত্তির আসর করতাম, আবৃত্তির আসর। আপনি নিজে আবৃত্তি করতেন? না, আমি আবৃত্তি ভালোবাসি, শুনতে ভালোবাসি, কিন্তু আমি করতে পারি না। আমি মনে করি যে কোনো লাইনে কাজ করতে গেলে শিখতে হবে। যারা মনে করেন না, আমাদের অফিস জীবনে দেখেছি আমি যে ও অ্যাক্টিংটা তো খুব ইজি, খুব ইয়ে easy, করে দেবো। বললেই করে দেবে, মনে হয়। ব্যাপারটা হচ্ছে লাইটস ফ্যান্স অফ স্টার্ট ক্যামেরা হওয়ার পরে যেই ক্ল্যাপস্টিকটা পড়লো, ক্ল্যাপস্টিকটা, তারপর যে উচ্চারণটা স্পষ্ট করে করা, আমার যে অভিজ্ঞতা আছে বাবার সঙ্গে কাজ করতে গিয়ে, ওরে বাবা, নতুন শিল্পীদের যে কি অপদার্থতা, কারণ তারা শেখেনি, তারা তৈরি করেনি। ভেবেছে হয়তো খুব ইজি, খুব easy। দাঁড়ালেই বলে দেবো। যে কারণে আমি মনে করি যে বম্বের ব্যাপারটা ঠিক, যে আগে অভিনয় শেখো, একটা কোর্স করো, তারপর তুমি এসো, তারপর লাখ, তারপর লাখ। আচ্ছা, তারপরে প্রথম বড় শো ইনডোরে কবে করলেন? প্রথম ইনডোর শো? ইন্ডোর স্টেডিয়ামের প্রথম শো হচ্ছে আমার যৌথভাবে আমার বন্ধু গৌতম মুখার্জি, আজকে প্রয়াত, তার সঙ্গে করেছিলাম। সেটা ৭৭ সাল, তখনও কংগ্রেস চলছে মিনিস্ট্রি। তখনকার যিনি ছিলেন ক্রীড়ামন্ত্রী প্রফুল্লকান্তি ঘোষ, আচ্ছা তিনি আমাদের আত্মীয় ছিলেন। আচ্ছা। তাকে দিয়ে আমরা হলটা করলাম, এবং আমাদের ফিনান্স করেছিলেন খানিকটা ভবতোষ দা, তিনি হচ্ছেন মালিক অফ স্টাইলো। গৌতম মুখার্জি আমার বন্ধু, প্রচণ্ড উৎসাহ নিয়ে এসে কাজ করতো। এবং গৌতমের প্রধানত তার উদ্যোগ, আমার সঙ্গে থাকা, কারণ পঞ্চমদা আমার প্রতিবেশী, তখন আমার বাড়ির পাশে থাকতেন পঞ্চমদা, হ্যাঁ, পঞ্চমদাকে অ্যাপ্রোচ করা ইত্যাদি সব মিলিয়ে প্রথম প্রোগ্রামটা হচ্ছে আমাদের দুদিনের অনুষ্ঠান, দুদিনই হাউসফুল। আর্টিস্ট কারা ছিলেন? আর্টিস্ট ছিলেন অবশ্যই পঞ্চমদা, আর আর ডি ডি বর্মন, আশা ভোসলে, কিশোর কুমার, আর দুজন ছিলেন গেস্ট, আমজাদ খান, রণধীর কাপুর। আরে বাপরে, আমার প্রথম পড়ে তো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ দুদিন হাউসফুল প্রোগ্রাম। হ্যাঁ। কিন্তু একটা কথা বাবা বলতেন, যে যদি যে প্রডিউসারের প্রথম ছবি সুপারহিট হয়, তার পতন সম্ভাবনা আছে। তাই না? হ্যাঁ, তা এটা কিন্তু প্রথম সময় হাউসফুল হওয়া মানে কিন্তু পরে আমার সম্ভাবনা ছিল যে পরে গোলমালে পড়া, সেটা অবশ্য হয়নি, কারণ আমি অন্যান্য সহযোগিতা পেয়েছিলাম, ফলে আমি সেটা হয়তো। কিশোর কুমারকে নিয়ে শো করেছেন। কিশোর কুমার মানুষ কেমন ছিলেন? ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ হয়েছে? কিশোরদা মানুষ খুব ছিলেন খেয়ালি। একটা ঘটনা বলি, ইন্ডোরে শো, আমি তখন চাকরি করি অফিসে, আমি কিছুদিন কাজ করেছি, কিছুদিন সেখানে আমি চাকরি করি। আমার খবর এলো যে কিশোরদা ডাকছেন, কী ব্যাপার, গেলাম। এখনকার দিনে শিল্পীরা, বম্বে শিল্পীরা যখন বলে দেন ওকে তোকে থাকবো না, ওই জায়গায় থাকবো না, আমার ভাবলে এখন অবাক লাগে, দুঃখ লাগে। তা উনি থাকতেন অ্যাট হোটেল গ্রেট ইস্টার্ন। আচ্ছা। হ্যাঁ, বড়দি লতাজি থাকতেন গ্র্যান্ডে, শেষদি আশাজি এবং পঞ্চমদা থাকতেন পার্ক হোটেলে। ও তখন তাই ছিল রেওয়াজ। আচ্ছা আচ্ছা। তারপর সব হয়ে গেল গ্র্যান্ড। তারপর এখনকার দিনে শিল্পীরা তো সবাই বলে যে ওখানে থাকবো, সেখানে থাকবো না। বড় বড় জায়গা। হ্যাঁ, বড় জায়গা মানে লেক টাউনে, নিউ টাউন বা সল্টলেকে 5 স্টারে থাকবো ইত্যাদি, ব্যাঙ্কোয়েট ছাড়া থাকবো না, এখন অনেক গল্প। এখন ব্যাপারটা হয়ে গেছে যে আগে ছিল ভালো ভালো আলো আলো গল্প, এখন হয়ে গেছে গল্পের বিন্যাস মানে উপন্যাস। এই আচ্ছা, কিশোর কুমার নিয়ে কি যেটা বলছিলেন? কিশোরদার খবর এলো বিকেলবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা অনুষ্ঠান শুরু হবে, খবর এলো যে
কিশোরদা ডাকছেন, গেলাম, শার্ট প্যান্ট পরা, ঘামতে ঘামতে গেছি। কী দাদা কী হোক না, আমার পালকি লাগবে। পালকি? তখন বেলা বোধ হয় 3-4 বাজে। কোথায় পালকি পাওয়া যায়? প্রচুর, মানে যেদিন শো সেই দিনের কথা? সেদিনের কথা বলছি। আচ্ছা, প্রচুরভাবে খোঁজ টোজ করে আলটিমেটলি পাওয়া গেল বোধহয় আরজু অপেরায়, চিতপুরে পালকি পাওয়া গেল। আমরা আনলাম, সে প্রচণ্ড গরম, তখন ঘামছি, বাড়ি যেতে পারলাম না, জামা কাপড় পরতে পারলাম না, শার্ট প্যান্ট শার্ট প্যান্ট পরে এসে পৌঁছলাম। কী ব্যাপার না, উপরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, নাও উই প্রেজেন্ট কিশোর কুমার। কিশোরদা পালকিতে বসে, পালকিটা আমরা নিয়ে কাঁধে করে ঢুকছি, ছবি আছে আনন্দলোকে, ছবি হুম না হুম না হুম না, না হলো কিশোর কুমার কোথায়, কাহা है, কোনো পিন অফ সাইলেন্স। কিশোর জি কাহা है, পিন অফ সাইলেন্স। হঠাৎ আই এম হিয়ার বলে পালকি থেকে কিশোরদা লাফিয়ে উঠলেন। হাতে কাঁটা কাটছে, ভাবতে গেলে কাঁটা দিয়ে মানে উঠছে। কিরকম খেয়ালি মানুষ হ্যাঁ, ছিলেন। খেয়ালি মানুষ। হঠাৎ তার মনে হচ্ছে আমি পালকি থেকে এন্ট্রি। হ্যাঁ, খেয়ালি মানুষ, খুব মুডি মানুষ, এবং দুরন্ত প্রতিভা। কিশোর কুমারকে নিয়ে কটা শো করা হয়েছে মোটামুটি? কিশোরদাকে নিয়ে সত্যিকারের যদি শো করা হয়, বলতে হয়, তাহলে শো করেছি আমি 3টে, তার বেশি করিনি। কারণ তখন আমিও নবীন, আমার তখন টপ ব্যাপারে চলছে না। 87 সালে তো কিন্তু চলেই গেল। হ্যাঁ, পরবর্তীকালে আমি যাদের নিয়ে কাজ করেছি তার মধ্যে বড়দি তো আছেনই, শেষদি তো আছেন। লতাজিকে নিয়ে কত শো করেছেন? বড়দিকে নিয়ে ওরকম 3-4টে শো করেছি। প্রথম কোথায় করেছিলেন লতা মঙ্গেশকর? বড়দিকে নিয়ে প্রথম অনুষ্ঠান হচ্ছে, বলছি, কাঠমান্ডুটা নয়, কাঠমান্ডু তো হলো না আলটিমেটলি। বড়দিকে নিয়ে প্রথম অনুষ্ঠানটা হচ্ছে বর্ধমানে। আচ্ছা, মানে লতা মঙ্গেশকর নাইট। হ্যাঁ, বর্ধমানে। ভাবতেই কেমন একটা কাটা দিয়ে ওঠে। হ্যাঁ, কাঁটা দিয়ে সবটাই বাস্তব, এবং তখন তাই ছিল। এখন তো যাই হোক, এখন তো আর কথা বলা খুব মুশকিল, না বলাই ভালো। হ্যাঁ, লোকে লোকে না, মানে এগুলো কেটে বাদ দিয়ে দিন। হ্যাঁ, লোকে লোকে লোকারণ্য, লতাজির নাইট সব হ্যাঁ। টিকিট কেটে। বড়দির গান বড়দি খুব সাধনা করে গাইতেন এবং অত্যন্ত গানকে শ্রদ্ধা করতেন। কিন্তু এখনকার শিল্পীরা তো সেটা অত ওই দিকে যান না। কলকাতায় ছোট কোনো শো, করছি না, লতাজিকে নিয়ে কলকাতায় কোনো শো করেছেন? কলকাতা শুধু থেকেছি আমি। ব্যাপারটা কি হলো, পরবর্তীকালে আমি একটা অর্কেস্ট্রা গ্রুপ তৈরি করেছিলাম, অমৃত মজলিস, যে গ্রুপেতে বম্বের 75 জন শিল্পী গান গেয়েছেন এবং অভিনেতার মধ্যে আছেন। 77 সালে করেছিলেন গ্রুপটা? কত সালে? সেটা করেছিলাম 78 87 সম্ভবত, 87, 97, 2007, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, হ্যাঁ 87 করেছিল। তখন আমার ওই গ্রুপেতে রেগুলার গাইতেন, আমি তাকে নিয়েছিলাম গাইবার জন্যে, উষা মঙ্গেশকরকে। আচ্ছা, উষাদি হচ্ছেন বড়দির বাড়ির প্রধান দ্বাররক্ষিণী। আচ্ছা, উষাদি খুশি হলে বড়দি তবে আপনি খুশি, এন্ট্রি পাবেন। উষাদি খুশি না হলে বড়দি খুশি নন। উষাদি তখন আমাকে খুব ভালোবাসেন, প্রচণ্ড, আমার সাথে সঙ্গে এগুলো সব করতে যাচ্ছেন, এ করছেন, এবং উষাদির জন্যে আমি বড়দির সঙ্গে জুড়ে গেলাম। এবং তখন বড়দির সঙ্গে আমি অনেক শোয়ে থেকেছি, লতাজির সঙ্গে, এবং ওর ভাই আসতেন হৃদয়নাথ মঙ্গেশকর, হৃদয়নাথ মঙ্গেশকর। হ্যাঁ, ওর বৌদি আসতেন, ভারতী ভাবি, উনিও একটা খুব নাম করা গায়িকা ছিলেন মহারাষ্ট্রের, ভারতী মঙ্গেশকর, এবং পরবর্তী উষাদি আসতেন বড়দির সঙ্গে, এবং আমরা অনেক শোয়ে থেকেছি। আমরা একসঙ্গে গেছি শোয়ের পরে অ্যাট সল্টলেক স্টেডিয়াম, আমরা গেছি আরপিজির বাড়িতে, বিশাল আলিপুরে তার বাড়ি, এবং সেখানে গিয়ে আমাদের সবাই আমরা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। আমি অন্য একটুখানি এদিক ওদিক করি টু, সেসব কিছু করতে পারছি না, চুপচাপ বসে আছি সন্ন্যাসী হয়ে। বড়দির সঙ্গে আরপি গোয়েঙ্কার আরম্ভ হলো আলোচনা, একমুখী রুদ্রাক্ষ নিয়ে, মানে লতাজির সঙ্গে? লতাজির সঙ্গে আরপি গোয়েঙ্কার, আরপিজি। আচ্ছা, সে বিশাল আলোচনা। আমাদের তখন আমি পাশে উদিত বসে আছে, আবার উদিত বসে আছে, আমার দুজনকে ঘুম পাচ্ছে, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। সে আলোচনা অনেকক্ষণ ধরে চললো, বাকিটা আর বললাম না। তারপর খেতে ডাকা হলো আমাদের বড়দির সঙ্গে, লতাজি, উদিতজি, আমি, আর জেপি দত্তা ছিলেন, উনি এসছেন মামে থেকে, ডিরেক্টর, প্রডিউসার জেপি দত্তা উনি ছিলেন, এটা মনে পড়ছে আমার। আচ্ছা, আর
হৃদয়নাথের বোধহয় এক ছেলে আর মেয়ে ছিল, তো মনে পড়ছে আমার। আমরা গেলাম, বিশাল ডাইনিং হল, সেখানে খেতে বসা হলো, সব থরে থরে সাজানো খাবার, সব নিরামিষ, পুরো ভেজিটেবল। সেসবগুলো করে টরে আমরা আমরা হোটেলে তাজবি আমরা ব্যাক করলাম, রাত তখন 3টে বাজে। আচ্ছা, আশা ভোসলেকে নিয়ে কতগুলো শো করেছেন? অগুন্তি। আশাজি নিয়ে প্রচুর শো করেছেন। আশা দিকে আমি আমার ব্যান্ডে গাওয়াতাম। অমৃত রুচি গাইতেন? হ্যাঁ, বাহ। আমি শেষ দিকে আশাজিকে আমি কনভিন্স করে বম্বের বাড়িতে গিয়ে থেকে বসে, এবং সেটা আবার উষা দিয়ে লুকিয়ে, এসব অনেক গল্প এগুলো। আচ্ছা, এই আপনার যারা মিউজিশিয়ান সব তো কলকাতার ছিল? হ্যাঁ, পুরো অমৃত মজলিস। অমৃত মজলিস। বম্বের কেউ এলে তাদের যদি কলকাতার ব্যান্ড পেলে তো আপনার সুবিধা হতো অনেক, বম্বে থেকে নিয়ে আসা কাউকে। বম্বেতে আমি এটা কেন করেছিলাম, মিউজিশিয়ানসগুলোকে আমি যেখান থেকে আরম্ভ করলাম এই ব্যাপারটা, অনেকেই তো পরে আমার লোকে ফলো করেছে আমাকে, এখনও সেটা উল্টে গেছে ব্যাপারটা। কেন করেছিলাম? খরচা বাঁচাবার জন্যে। বম্বের শিল্পী এলে আমাদের তখন লাগতো একটা বিজনেস ক্লাস এয়ার টিকিট, ওয়াই ক্লাস এয়ার টিকিট, প্লাস হোটেল, 5 স্টার, খাওয়া দাওয়া, গাড়ি, খাওয়া দাওয়া ইত্যাদি। সেখানে যদি আমি মিউজিশিয়ানদের আনতাম, আগে আমরা আনতাম তারও আগে, আমাদের কত খরচা হতো? প্রায় 12 জন লোক এলো, কি 10 জন 8 জন লোক এলো বম্বে থেকে, 8খানা ওয়াই ক্লাস টিকিট, বাজেট বেড়ে গেল তখন। হোটেল তাদের দেওয়া, তাদের গাড়ি, ইনস্ট্রুমেন্ট রাখা ইত্যাদি, প্রচুর ঝামেলা। আমি সেটাকে অফ করে দিয়ে আমি আমার ব্যান্ডে অন্তত, যেটা আমি আমার মনে করি যে আমার একটা বিশেষ আমি কাজটা করতে পেরেছিলাম ভগবান আশীর্বাদে, এবং আমার তখনকার আমার জোরে কনভিন্স করার জোরে, যে আমি আমার ব্যান্ডে গাইয়েছি বম্বের 75 জন শিল্পীকে। বাবা, অনেক বড় বিষয়। আশাজি আমার সঙ্গে ছিলেন 2 বছর কনস্ট্যান্ট, থাকতেন আরও, কিন্তু আমাদেরই এক বন্ধু আয়োজক, তিনি একটা শো করলেন, সাউন্ড রাখলেন না ঠিক করে। आशा जी बोले सजल ये लोग सोच लिए मैं कलकत्ता का कलाकार हो गया, नहीं मैं नहीं करूँगी यार, এই বম্বে থেকে আরম্ভ করলেন এবার। আর এখন বম্বে শিল্পীদের আমরা আনছি, পুরো সেটা ওখান থেকে আসছে। 20 জন, 22 জন, সাউন্ড 23 ইঞ্জিনিয়ার, জন, হেনা তেনা, 24 জন, বাজেট ওখানে তাদের বেড়ে যাচ্ছে। হোটেল, আলাদা আলাদা ঘর, এয়ার টিকিট, হোটেল, গাড়ি, ইনোভা ক্রিস্টা, ব্যালেন্সিং, টেক রাইডার। টেক রাইডারই তো এখন শেষে, আমরা এত তো বড় শো তিন পাতা করেছি চৌকাতা। হেমন্ত মামা, মান্নাদা, দিদিভাই সন্ধ্যা মুখার্জি, আরতি দিদিদের নিয়ে কাজ করেছি আমরা, ধনঞ্জয় ভট্টাচার্য। এই ওয়ার্ডটা তখন ছিল না। তখন এই যে টেক রাইডার সাউন্ড ছিল, সাউন্ডটাও অনেক পরে, বোধহয় 80-র দশকের গোড়ার দিকে বোধহয় এলো যে 2012 সমস্তগুলো, তো আস্তে আস্তে ডিলে, আগে ডিলে ছিল। ব্যাপারটা আগে ডিলে ছিল, তাই ডিলে ছিল, টাইট হতে হতে এখন শিল্পীরা বলছেন টেক রাইডার। কলকাতার, আমি নাম সবাই জানেন, কলকাতার 2 জন জনপ্রিয় শিল্পী, একজন চাইছেন 15 লাখ, তার ভিতরে 5 লাখ টাকা হচ্ছে শুধু টেক রাইডার, একজন 7 লাখ, 3.5 লাখ টাকা টেক রাইডার। জানি আমি বাবা। আর বম্বের শিল্পীরা আমাদের এত বড় একটা দিচ্ছেন, একটা কাগজ পাঠাচ্ছেন, কাগজে এত বড় কাগজ, ছবি আঁকা, ড্রয়িং করা, সেখানে সাউন্ডে আমাদের খরচা পড়ছে 10 লাখ, 12 লাখ, 14 লাখ। তাহলে এ ফলে কি হচ্ছে, মধ্যবিত্তদের থেকে অনুষ্ঠানটা কি সরে যাচ্ছে, তাই তো, এটা পরিষ্কার। আচ্ছা, কিশোর কুমার কতক্ষণ পারফর্ম করতেন? কিশোরদা মূর্ত বললাম আগে, মুডি মানুষ। কিশোরদার সম্পর্কে অনেক কথাই বলা যায়, যেটা অবশ্য পাবলিকলি তো বলা যায় না, এটাই বলছিও না। কিশোরদা গানটা দুরন্ত গাইতেন, জমিয়ে প্রোগ্রাম করতেন, এবং যদি মুড থাকতো পাবলিক মেতে যেত। তবে একটা গল্প আমি দেখেছি, যেন এটা কি বলবো, এটা একটা গল্প। ইন্ডোরে শো হচ্ছে, যিনি করছেন তিনি হচ্ছেন আমাদের একজন পুরোধা আয়োজক, আমাদের বলা হয় ইমপ্রেসারিও, তার নাম সুপ্রকাশ গড়করি। 2 দিন শো, তখন তারা আছেন কোথায়, এই চাই নো গ্র্যান্ড নো, কোথায় আছেন সেখানে পঞ্চমদা, আশাজি, কিশোরদা আর রফি সাহেব। প্রথম দিন রফি সাহেব প্রথমে গাইলেন, তা আমরা তো বুঝতে পারছি রফি সাহেব প্রথমে গাওয়া মানে পরে কিশোরদা ফাটিয়ে দেবে।
অদ্ভুত। রফি সাহেব ব্রিলিয়ান্ট প্রোগ্রাম করলেন। তারপরে কিশোরদা, আশাজি, পঞ্চমদা প্রোগ্রাম জমাতে পারলেন না, বাস্তব। পরের দিন ওদের প্ল্যানিং হলো রফি সাহেবকে পরে দেওয়া হবে। প্রথম দিন নেক্সট 2 দিন শো, ইন্ডোরে শো ছিল গড়গড়িদার। সেকেন্ড দিন শো হলো, সেখানে উঠলেন, সেখানে প্রথমে গাইলেন পঞ্চমদা, আশাজি, কিশোর কুমার, ফাটিয়ে শো করলেন। পরে করলেন রফি সাহেব, ভালো হলো না। টাইম টু টাইম ওদের পরে গানটা আর হলো না। কিন্তু আগের দিন উনি গানটা হারমোনিয়াম বাজিয়ে গাইলেন উইথ বম্বে ব্যান্ড, আলাদা ব্যান্ড, ফাটিয়ে দিলেন একেবারে। এত মানুষের সঙ্গে শো করেছেন জীবনে, এত অভিজ্ঞতার ঝুলিতে এত কিছু রয়েছে। পরবর্তী ক্ষেত্রে উদিত নারায়ণ এবং আলকাজির প্রচুর শো করেছেন, মানে একচেটিয়া শো। পরবর্তীকালে আমি অনেক শো করেছি। উদিতজি, আলকা ওদের আমার ব্যান্ডে, দুজনে আমার ব্যান্ডে গাইতেন, আলকা এবং উদিত। কবিতাজি, উদিতজি, কবিতাজি, আলকাজি, এদের নিয়ে আমি অজস্র শো করেছি, অজস্র শো করে এখনো ঠিকঠিকানা নেই। হার্ডি বর্মন কি বলবেন? পঞ্চমদাকে নিয়ে পরে আর শো করা হয়নি, যদিও আশাজি বলতেন যে তুই পঞ্চমদাকে আনলে কি হতো, উনি তখন আমার ব্যান্ডে গাইতেন না। আমি বলতেন না সজল, আমি বাপ্পাই, আমাকে ডাকতেন বাপ্পাই বলে, অন্য ব্যান্ড নিয়ে এসো, মানে ওর ওর নিজের মিউজিশিয়ান আনতেন। আচ্ছা আচ্ছা ওই ভয় আমি আর পঞ্চমদাকে ই করিনি, আচ্ছা আচ্ছা বলিনি। আচ্ছা এত সুদর্শন ছিলেন ছোটবেলা থেকে, এখনো সুদর্শন, তো কখনো অভিনয়ের জন্য কেউ বলেনি? অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেকবার। বাল্যকালে একবার বিমল ঘোষ ডিরেক্টর, তিনি বলেছিলেন আমার মাকে। বাবারা অবশ্যই এই করেননি, কারণ বাবার তো নিজেই এই লাইনের লোক, জানেন যে লাইনটা কি গোলমাল। হ্যাঁ, মানে আমাদের বায়োস্কোপের জগৎটা এত, বা কালচারাল এই ব্যাপারগুলো এতই গোলমাল যে এই লাইন ধরতে গেলে পরে দিতে হবে স্যালাইন, পরে দিতে হবে স্যালাইন, লাইনটা পুরো স্যালাইন হয়ে যাবে একদম। কিন্তু এই ব্যাপারটা, এবং এত আমরা দেখেছি বেলাইনের গাড়ি ঘোড়া, যে সব দিকে সবটাই হতাশায় মোড়া, যে একদম মানে যে এখন গোড়া বললে মা বাবা, না না ও করবে না, হয়ে গেল। কলেজ জীবনে মহানায়ক উত্তম কুমার, আহা, তার সঙ্গে আমার, তিনি একদিন আমাকে দেখলেন, আমার এক মাসির বাড়ি, তিনি তখনকার নাম করে অভিনেত্রী কাবেরী বসু, আচ্ছা সত্যজিৎ বাবু ছবি করেছেন, হুম হুম হুম। ভুতু মাসি। আমার বাড়িতে দাদা আসতেন, আমাদের মহানায়ক আসতেন। যদিও আমি ওনাকে বলতাম, আমি যখন দাদা বলছি এখন বড় হয়ে, এখন তো আমারও অনেক বেশি বয়স, আমরা আগে তখন বলতাম রনু কাকু আর অরু কাকু। মানে অরুণ বাবুকে অ্যাকচুয়ালি অরুণ কাকু। উত্তম কুমারের বাল্যকাল থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রনেন সরকার, তিনি আমার বাবার মাসুদা ভাই। আচ্ছা এবং যে কারণে আমি যেদিন জন্মাই সেদিন দাদা এসেছিলেন নার্সিংহোমে দেখতে, আমাকে দেখতে আসেননি, আসামকে এসেছিলেন আড্ডা মারতে, 7 মার্চ, বহুদিন আগে কথা বলছি আমি। আমার মাকে উনি শিবরাদি বলতেন, এবং অনুকাকু মাকে বলেছেন শিবরাদি ছেলেকে দাও, ওকে তৈরি করে নেবো। উত্তম কুমার বললেন আপনাকে অভিনয় দেওয়ার জন্য আপনার মাকে? তখন দাদা অনেককেই দাদা বলেছেন, শুধু আমাকে না। দাদা হ্যাঁ আমাকে মাকে বলেছিলেন, কিন্তু দাদা তখন অনেককেই দাদা বলেছিলেন, তাদের কেউই কিছু আলটিমেটলি করতে পারেননি খুব একটা। আচ্ছা, আমাকে বললেন, আমি তখন রাজনৈতিক কর্মী, আমি তখন অন্য স্বপ্ন দেখছি, সামনে ফ্ল্যাগ উড়বে, লোকসভা সেলুট করবো, জয় হিন্দ, বন্দে মাতরম বলবে, মনে তাহলে ওইটা ঢুকে তখন আছে। হ্যাঁ, আমি নেতা তখন হব। আমি হ্যাঁ, তখন অভিনেতা কি হবার, হ্যাঁ, নেতা হব, বলে অভিনেতা এটা হব। হলো না ব্যাপারটা। তারপরে আমাকে বম্বে যাওয়ার পরে আমাকে হেমাজির মা বললেন, মানে হেমা মালিনীর কথা হ্যাঁ, বলছেন। আচ্ছা হেমাজির মা জয়া চক্রবর্তী, তখন তিনি ছবি টবি করছেন রেগুলার বম্বেতে, মেড্রাসে। উনি বলেন সজল তোমারা কাম অ্যাক্টিং করনা, ইয়ে প্রোগ্রাম ছোড় দো। তখন আমি অনেক চিন্তাভাবনা করে গেলাম না। কারণটা হচ্ছে যে উৎসাহ নিয়ে যদি কেউ যায়, অনেকেই যেতে চায় এরকম একটা অফার পেলে, প্রথমত হচ্ছে তখন এই প্লেনে করে যাতায়াত করি। নতুন অভিনেতাদের তখনকার দিনে বম্বেতে সবাই আসতো ট্রেনে করে, থাকতো একটা নন এসি রুমে, আমি থাকি এসি রুমে, পারবো না। তখন আমি এক জায়গায় চাকরি করি, তখন আমি ব্যবসা করি একটা, প্লাস প্রোগ্রাম করি। তখন অতগুলো দিক ছেড়ে একটা ঝাঁপ দেওয়া অনিশ্চয়তার অন্ধকারে, একদম সেই ভুলটা আমি অন্তত করিনি, যেহেতু আমি লাইনে জন্মেছি, আমি মা বাবা দুজনে এই লাইনের লোক, সব এই লাইনে ভর্তি। আচ্ছা। আর
আর কাদের কোনো ওই সময় তো অনেক অভিজ্ঞতা, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। আমি তখন লিখতাম, হ্যাঁ। আমি ছড়া লিখতাম, সেগুলো বেরোতো হুম। অমৃত পত্রিকায়, দেশ পত্রিকায়, হ্যাঁ, এই সমস্ত তখন আমি করতাম। প্লাস আমি তো অনুষ্ঠান করতামই। আপনার অনুষ্ঠানে কি অ্যাঙ্কারিং আপনিই করতেন? এত সুন্দর অ্যাঙ্কার আপনি? অ্যাঙ্কারিং আমি করতাম একদা, হ্যাঁ। ওয়ান্স আপন এ টাইম। এখন আর করি না। এখন আমি একটা কথা বলি, বলে ছেড়ে নেমে আসি, অ্যাঙ্কার থাকে আমার। তার কারণটা হচ্ছে যে এখন অ্যাঙ্কারিংয়ের যে স্টাইলটা সেটা বদলে গেছে। আর হিসেবপত্র করতে করতে কখন শিল্পী এসে পৌঁছবে, কখন পৌঁছবে না, প্রচুর হেডেক। তাদেরকে মুড ঠিক করতে হবে, এই সবগুলো করতে গেলে আর বলা যায় না। আচ্ছা, একটা শিল্পীকে আপনি খুব ছন্দে ছন্দে প্রেজেন্ট করতে পারেন। আমি দেখেছি বেশ কয়েকটা অনুষ্ঠানে। তো কোনো একটা শিল্পী এলো, তাকে আপনি ছন্দে ছন্দে প্রেজেন্ট করেন। আপনার মতো করে কোনো একজন শিল্পীকে একটু আমার শোনান না কীভাবে করেন? না, আমি একটা মুখবন্ধ করি, হ্যাঁ। যেটা সব ফাংশনেতেই করি আমি। হুম। সেটা বলছি আমি, যে অনুষ্ঠানে মন ভরবেই বিশ্বাস আর আশা। ক্লাবের নামটা দিই, অমুক ক্লাব জানান সবাইকে ভালোবাসা। ওরাই হোতা, আমি আয়োজক, এবং হলেম কিছুক্ষণের ঘোষক। আপনারা সব গণদেবতা, আসল পৃষ্ঠপোষক। এরপর তো শুরু হবে নাচ ও গানের মেলা, আপনাদেরই শুভেচ্ছায় অনুষ্ঠানের চলা। মাঝে মাঝেই চাইব কিন্তু বিপুল করো তালি, তার সঙ্গে দিতে পারেন একটু একটু গালি। এভাবেই তো জীবন চলে, খ্যাতি এবং তিরস্কার। উপস্থিত মানুষজন দিন সজল মিত্রের নমস্কার। আহ! খুব সুন্দর। আমি দেখছি অনেক অনুষ্ঠানে শিল্পীকে ঠিক সুন্দর করে ছন্দে ছন্দে কি সুন্দর মিলিয়ে সেটা মিলিয়ে তখন এটা ডিপেন্ড করে। নিজস্ব, হ্যাঁ, হ্যাঁ, তখন যাকে আনছি। তাৎক্ষণিকভাবে সেগুলো তৈরি হয়ে যায় হ্যাঁ, মাথা হ্যাঁ, থেকে। হ্যাঁ, হ্যাঁ। আলাদা করে এগুলো লেখা না। না, না, না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখনকার অনেক শিল্পী নিয়ে তো কাজ করেন। করেছেন তো এখনকার। তখনকার যে শিল্পী দিয়ে কাজ করতেন বা কিশোর কুমার থেকে শুরু করে লতাজি, আশাজি, আর ডি বর্মন, এদের নিয়ে কাজ করে, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এইসব লেজেন্ডদের নিয়ে আপনি শো করেছেন। আর এখনকার শিল্পীদের নিয়েও শো করেন। কোথাও কি কোনো ক্ষেত্রে পার্থক্য মনে হয় কিছু? পার্থক্যটা হচ্ছে তখনকার দিনের শিল্পীদের কাছে যে থাকে প্রত্যাশা আয়োজকের কাছে বা অনুষ্ঠান করতে এলে, এখনকার দিনের শিল্পীরা তাদের প্রত্যাশার মাত্রাটা খুব বাড়িয়ে ফেলেছেন। যেমন ধরুন, কোনো শিল্পীকে বম্বে থেকে আনছি আমি, তিনি তার সেক্রেটারি আমার ছবি পাঠালেন যে একটা গাড়ির ছবি, এই গাড়ি লাগবে, এই মডেলের গাড়ি লাগবে, স্পেসিফিক করে দেয় একদম। আচ্ছা। যদি কোনো জায়গায় আমি ইয়ে বুক করি, আপনার হোটেল বুক হোটেল, করি, হ্যাঁ। সেখানে তিনি থাকবেন কোন রুমে সেটা উনি বলে দেবেন কিন্তু। মানে অর্থাৎ অনেকগুলো হোটেলে বহু রকমের রুম আছে, অর্থাৎ রুম মানে যেগুলো ডিলাক্স রুম, সুইট, সুইট যেগুলো রুম, সুইটটা, যেগুলো। হ্যাঁ, সেখানে ওরা বলে দেন যে এখানে থাকবো, গাড়ির এই মডেল, এই গাড়ির ভিতরটা এরকম হওয়া চাই। এই তো ব্যাপারটা যেটা চলছে, এখনকার ইভেন্ট ম্যানেজাররা সেটা অ্যাকসেপ্ট করছেন। ফলে কি হচ্ছে, অনুষ্ঠান ব্যাপারটা মধ্যবিত্তের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা। কর্পোরেট, দে ক্যান গিভ দ্য মানি, তারা টাকা দিচ্ছে। নেতাদের অনুষ্ঠান, তারা মা লক্ষ্মী জোগাচ্ছেন। কিন্তু সাধারণভাবে টিকিট বিক্রি করে আমরা আগে যেভাবে করতাম, স্টেডিয়াম সেগুলো বুক উঠে করে যাচ্ছে মনে হয়। শো করা সম্ভবই নয়, অবাস্তব। মানে একটা প্রোগ্রামে যা কস্ট আসছে, হ্যাঁ, বিশেষ করে আপনার ওই টেক রাইডার ধরলে, হ্যাঁ। সাউন্ড, লাইট, আনাতানা, আর্টিস্ট কস্ট, যদি বম্বে থেকে আসে তার ফ্লাইট, হোটেল ইত্যাদি, যে টাকাটা দাঁড়াচ্ছে সেটা টিকিট বিক্রি করে অসম্ভব, অসম্ভব। অসম্ভব। আর কারণ- সবাই তো সেই স্পন্সরটা জোগাড় করতে পারে না, না। সেই তো। স্পন্সর জোগাড় করা তো অত না। সোজা নয়, তাই না? একটি একটি সুস্থ ভদ্র শিল্পী, আমি তার নাম বলছি না, খুবই ভালো ছেলে, খুবই সঙ্গীত মনা ছেলে এবং হৃদয়বৃত্তি খুব ভালো। তিনি একটা এমন অ্যামাউন্ট নেওয়া শুরু করলেন, যেটা বাস্তব সমস্যা, বলতে পারি সেটা, হুম, বলবো। হ্যাঁ। তিনি একটা এমন অ্যামাউন্ট নেওয়া শুরু করলেন, কয়েক কোটি। দেখা দেখি অন্য শিল্পীরা বললেন যে এত যদি উনি যান আমরা নেবো না কেন, তারাও সব টাকা শুরু করেন, বাড়াতে শুরু করলেন। ফলে এখন আগে জায়গায় দিয়েছি আমরা ধরুন 80 লাখ, এখন তিনি বলছেন 90 লাখ। একজন পেতেন 80 লাখ, তিনি বলেন 1.5 কোটি টাকা চাইছেন তিনি এখন। 1.5 কোটি মানে 1.5 কোটি প্লাস হোটেল, ওর সঙ্গে আরো এয়ার 20-30 টিকিট, লাখ যোগ হয়ে যাচ্ছে। গাড়ি, টেক রাইডার,
ব্যাপারটা ভয়ঙ্কর। এত খরচা সাপেক্ষ হয়ে গেছে পুরো বিষয়টা, যে কর্পোরেট ছাড়া একটা বড় মানে অনুষ্ঠান আমি করা খুব- নিজে 1000 শো করার পরে এখন যদি আপনি আসেন শো করার প্রস্তাব নিয়ে, আমি ভাই ভেবে দেখুন, ভেবে দেখুন শো করবেন কি না, না বাড়িতে বসে এসি চালিয়ে দিয়ে আপনি গান শুনবেন সিডিতে, দ্যাট উইল বেটার ফর ইউ। সেখানে শো করতে গিয়ে যে খরচার যে ব্যাপারটা এসে যাচ্ছে, সেটা বহন করবে কে? কে বহন করবে? কারা বহন করে? ঠিক কথা। করে স্পন্সররা। হুম, আর সেই স্পন্সর একটা পাওয়া কঠিন। সাধারণ মানের বম্বে প্রোগ্রাম করতে গেলে এখন আমাদের খরচা পড়ে যাচ্ছে প্রায় 2 কোটি টাকা। বাবা, কেন? বাবা, তাদের টাকা প্লাস জিএসটি প্লাস হোটেল, এয়ার টিকিট, গাড়ি, তাজের অমুক সুইট, এখন শুরু হয়েছে আপনার ওই এদের আইটিসির রয়্যাল বেঙ্গলের অমুক সুইট চাই। এইসবগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, কোনো অনুষ্ঠানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিল্পী টাইমে পৌঁছায় না, সেই নিয়ে ঝামেলা ঝগড়া, এরকম আপনার ক্ষেত্রে কখনো ঘটেছে এরকম যেটা? দেখুন, এই ব্যাপারে আমাদের বাংলার একজন নায়িকা আছেন, আমি নাম বলছি না, আমরা নাম শুনতেও চাই না নাম বলছি না, তিনি বিলম্বিত লয়ে গিয়ে পৌঁছন। তার ব্যাপারে তিনি অনেক কাজ হাতে নিয়ে ফেলেন। আচ্ছা, একজন এখানে গায়ক ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, যিনি এরকম আগে করতেন, প্রচুর শো নিতেন, নিয়ে একদিনে 4টে শো, 3টা গিয়ে 4টা পারলেন গিয়ে 1টি শোয়ে পৌঁছতে, এটা হয়। আচ্ছা, আমাদের বম্বের একটি মেয়ে আছে, গায়িকা আছেন, যিনি বেসিক্যালি কলকাতার মেয়ে, এখন বম্বে গিয়ে তিনি গান টান গাইছেন, ভালোই গাইছেন, ভালো আর্টিস্ট, কিন্তু তিনি ওই ভীষণ বিলম্বে গিয়ে পৌঁছন, আর বিলম্বিত লয়। বিলম্বিতলায়। তার ফলে কি হয়, যারা দর্শকরা তো শুনবে না। ইভেন্ট যারা করে তারা মাধ্যমে খেয়ে যায়। এফেক্টটা কাজেই- গিয়ে পড়ে ইভেন্টদের। হ্যাঁ, কাজেই জ্যামিতি বা অ্যালজেব্রা কোষে, অ্যারিথমেটিকটা কোষে তোমায় দেখতে হবে যে এমন কাউকে নাও যে বাড়াবাড়ি করবে না। অন্তত টাইমে পৌঁছবে। হ্যাঁ পারফরমেন্স কি দিল সে তার ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি ভাই আর্টিস্টকে টাইমে পৌঁছে হ্যাঁ, দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। এবার তার পারফরমেন্সটা সে দেবে ভালো। যারা দেবে, যারা মন্দ দেবে। ধরুন জেলায় শুরু করে, জেলার এটা খুব কঠিন। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বর্ধমান, মেদিনীপুর, পুরো সেখানে অনেক হিরো হিরোইন যান, বম্বে টম্বে না, কলকাতার যারা সিরিয়াল করেন সেখানে তারা কিন্তু বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। তো তারাই কখনো অসুবিধা দেরি করে গিয়ে পৌঁছন। এই প্রসঙ্গে একজনের কথা খুব মনে পড়ে, তিনি আমাদের মধ্যে আজকে নেই, অতনু সরকার। এবং অতনুদা কিন্তু এই যে গ্রামে গ্রামে বা জেলায় জেলায় গিয়ে একদম, একদম। এই সিরিয়ালের শিল্পী, সিনেমা শিল্পী নিয়ে একটা 4 ঘন্টার শো তৈরি করা, সেটা কিন্তু খুব কঠিন। এবং অতনুকে আমি মনে করি, অতনু আমাদের খুবই প্রিয় ভাই ছিল আমার বাড়িতে প্রায় আসতেন। আগে অতনু আসতো একজন মহিলা শিল্পীর সঙ্গে, তার নামটা ভুলে যাচ্ছি, তারপরে নিজে শুরু করলো অনুষ্ঠান করা। ওই যে বড় লোকে বেটি করলাম বললাম বা চুল, হ্যাঁ, সে স্বপ্না চক্রবর্তী। চক্রবর্তী, তার ও ছিল ম্যানেজার। আচ্ছা, সেখান থেকে অতনু এলো প্রথম জগতে। এটা জানতাম না। হ্যাঁ, তারপর অতনু শুরু করলো নিজে কোম্পানি করে শো করা। অতনুকে পরবর্তীকালে আমিও বহুবারও সাহায্য নিয়েছি। অতনু যেভাবে গুছিয়ে সারা বাংলায় তারকাদের নিয়ে যেত, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি লোকেদের, একদম, একদম। ভাবা যায় না। এটা খুব বড়। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, কলকাতার অনেক নামি দামি ফিল্ম স্টার তারা যা রোজগার করেছেন ছবি করে, তাদের বেশি বেশি করেছেন জায়গা থেকে টাকা নিয়ে। এবং আমি অনেকে জিজ্ঞেস করেছি শো করবো না, আমি তো অতনুদার শোটাই করি। হ্যাঁ, হ্যাঁ, মানে সেই না দারুণ, ওয়ার্নিংসটা ছিল অতনু দুর্দান্ত। এবং সেই ও বাংলা নিয়ে থেকেছি, বম্বে টম্বে ব্যাপার ভাবতো না, বাংলা আমি জানি জেলায় আমার জেলায় এইটুকু গিয়ে শো area, আমি করতো। এর মধ্যেই করবো। আচ্ছা, এই প্রজন্মে যারা অর্গানাইজ করছে, এখন তো অর্গানাইজার কমে গেছে, ইভেন্ট ম্যানেজার বেড়ে গেছে, সবাই ইভেন্ট ম্যানেজার হয়ে গেছে। না, আমাদের বলা হয় ইমপ্রেসারিও, ইমপ্রেশন মানে গড়গড়িদা, বারিনধর আগে, বারিনধর। বারিন কাকু, গড়গড়িদা, তোচনদা, বিশু চক্রবর্তী মারা গেছে, বিশু গড়গড়িদা মারা গেছেন অবশ্য, বারিন কাকু মারা গেছেন, বিশু চক্রবর্তী অনেক শো করতো। বদলধর চৌধুরী, হ্যাঁ বদলধর, অ্যাকচুয়ালি কি অজয় বিশ্বাস, অজয় বিশ্বাস, আমরা বলতো নারায়ণদা, অজয়দার 4 শিষ্য, রতন মুখার্জি বম্বে চলে গেলেন, অনেকদিন শো করতেন, আমার ছবিও করেছে একটা, ইসে নাম জিন্দেগি হচ্ছে ওনার ছবি। তো তোষণ ঘোষ, বিশু চক্রবর্তী, লাস্ট নারায়ণ রায়, একদম শেষে, আচ্ছা একদম শেষের দিকটা। এই অজয় বিশ্বাসের 4 শিষ্য। আচ্ছা। তার ভিতরে সব থেকে বিজ্ঞাপিত নাম তোচনদা, সব অনেক কাজ করেছেন উইথ ডিগনিটি বিশু চক্রবর্তী, মারা গেছেন হচ্ছে এখন অবশ্যই, ছবি করেছেন, নাটক করেছেন, অনেকগুলো ছবি প্রডিউস হ্যাঁ, করেছিল। হ্যাঁ। এবং
লতাজিকে নিয়ে প্রথম উনি শো করেন থ্রু গড়গড়িদা, থ্রু ভুবন হাজারিকা, ভুবন দাস দিয়ে গিয়ে। ভুবনাকে গিয়ে শো করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তারপরে হচ্ছে এই ফলে মোটামুটি হয় আমাদের বলা হতো ইমপ্রেসারিও, ইমপ্রেশন। এখন হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আমাদের সঙ্গে শিল্পীরা কথা বলতেন প্রত্যক্ষভাবে, এখনকার দিনে রেওয়াজ হয়ে গেছে ম্যানেজারের এরা যাবে ম্যানেজার কথা বলবে। হেমন্ত মুখোপাধ্যায় অনেক শো করেছেন? প্রচুর, আমার হৃদয়ের মধ্যে উনি আছেন। আহা। এবং ওই হারমোনিয়ামটা নিয়ে যখন বলতে কত মিউজিশিয়ান লাগতো না, আর কত ভালো মানুষ, আর কত লোককে নিজে ব্যাক করতেন তার কথা আর কোনো ঠিক নেই। এইটা আমি শুনেছি। মানে উনি প্রচুর প্রচুর লোক প্রচার চাইতেন না, না, কিন্তু প্রচার উনি সাহায্য করেছেন প্রচুর লোককে, হেমন্ত মামা। এবং সেটা দাদাও উত্তম কুমার তাই করেছেন, অবশ্য অনেককে সাহায্য লুকিয়ে করতেন, সেটা করেছেন। এবং হেমন্ত মামা ওয়াজ মানে আমার গরম কণ্ঠর সাথে পাওয়া যায় না। আহা, গোল্ডেন ভয়েস। বেসিক্যালি কী হলো, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এদের শেষ দিকে গলাটা শুরু করলো বিট্রে করতে। বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয়, ব্যাপারটা হচ্ছে কি যে শিল্পীদের এক জায়গায় থামলে ভালো হয়, থামলে ভালো হয় কি এটা প্রশ্ন, কিন্তু থামলে ভালো হয়। তাতে কি হয়, থেকে যায় রেস্টে যে আমি কি গান গেয়েছি। পরে যখন গলা যদি বিট্রে করে তখন আর জোর করে গাইতে হয়, অনেককেই গাইতে হয়। কারণটা হচ্ছে খানিকটা, অনেকে সবার নয়, কারুর প্রয়োজন, আর্থিক কারণে হয়তো কাউকে, আর কারুর হচ্ছে যে নেশা। আমি এতকাল গিয়েছি, শ্রোতাদের সেই যে রিয়াকশনটা, সেই নেশা থেকে অনেক শিল্পী বেরোতে পারে না, ওই ভালোবাসা থেকে বেরোতে পারে না। আচ্ছা, এখনকার যারা অর্গানাইজ করছে, তবে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বলে রাখি, উনি বম্বেতে গিয়ে হেমন্ত কুমার হয়েছিলেন, এবং পরবর্তীকালে বম্বেতে গিয়ে আমি খোঁজ করে দেখেছি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কারা বাজাতেন, কল্যাণজি, আনন্দজি, লক্ষ্মীকান্ত প্যারেলাল, রবি, বলসারাদা, সবচেয়ে ওনার মিউজিশিয়ান হেমন্ত মুখোপাধ্যায়। বললে হবে না ভাই, হেমন্ত কুমার একটা ব্যাপার, আজও ব্যাপার, এবং আগামী 100 বছর পরেও ব্যাপার থাকবে, কারণ ওই ভয়েস তো আর কোনো না না না। আমাদের দুর্ভাগ্য, আমরা কখনো দেখতেও পারিনি, মানে কোনো অনুষ্ঠান তো দূরের কথা, হ্যাঁ, ওহো, কোনোদিন সৌভাগ্য হয়নি। কিন্তু এই যে আমি ওনার মৃত্যুর দিন একদম খাট থেকে নামানোর থেকে শুরু করে শ্মশান ঘাটে গিয়ে যখন বডি পড়ার ডাক্তার এলেন, সে বুকটা ভেঙে সরি ওই একটা দিলেন, বেস মেকার ছিল না বুকে, সেটা বার করলেন, তখন আমি দাঁড়িয়ে সেখানে, আমি আর জয়ন্ত। ওটা বোধহয় 90 সাল না 89 সাল, ভুলে গেছি। আচ্ছা, আরও কয়েকজন শিল্পী ছিল যাদের খুব অসাধারণ ভয়েস ছিল, সুমন কল্যাণপুর, এরম টাইপ, ওনাদের নিয়ে কখন শো করেছেন? না, আমাদের অ্যাকচুয়ালি এটা অনেকে বলেন যে অমুক শিল্পী মহান গায়িকা, তিনি স্যাবোটেজ করেছেন এদের ব্যাপারে। এই কথাটা আমি বিশ্বাস ঠিক করি না। তার কারণটা হচ্ছে, আমার অভিজ্ঞতায় বম্বেতে এতদিন কাটিয়েছি আমি, এখানে জন্মেছি আমি, আমার অভিজ্ঞতা দেখতে পাচ্ছি আমি যে প্রতিভা, পারফেকশন, ক্রিয়েটিভিটি, এগুলো খুব প্রয়োজন। এগুলোর উপরে হচ্ছে স্টার, এগুলো সব আছে, স্টার নেই, তার কিছুই হবে না, খানিকটা হবে, আবার হবে না। আপনার অনুষ্ঠানে কখনো উত্তম কুমার, যেমন আমাদের বাংলায় এমন কিছু অভিনেতাকে দেখেছি আমরা, যাদের অভিনয়ের দক্ষতা কিছুই ছিল না, স্টারটা পাড়াপাড়ি, তারা বিগ স্টার, কিচ্ছু করার নেই। আচ্ছা, উত্তম কুমার কখনো আপনার কোনো অনুষ্ঠানে এসেছিলেন গেস্ট হিসাবে? না, সেই সৌভাগ্য হয়নি। আপনার আত্মীয় স্বজনের মধ্যে আমাদের অনেক খাওয়া দাওয়া নিয়ে এসছেন। আমাদের শিশিরকুঞ্জে একটা বিশাল খাওয়া দাওয়া হতো, একটা কী বলবো, গেট টুগেদার হতো, যেটা করতেন তুষারকান্তি ঘোষ, তখনকার দিন অমৃত পত্রিকার মালিক এবং সম্পাদক, যুগান্তর, অমৃত, তিনি করতেন। সেখানে মহানায়ক আসতেন, উত্তম কুমার আসতেন, বিকাশ রায় আসতেন, চৈবাবু আসতেন, চৈ বিশ্বাস, নরেশ মিত্তির, অনেকে আসতেন। বসন্ত চৌধুরী আপনার আত্মীয় হয় কোনো? হ্যাঁ, পিসির ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ছোটবেলা থেকেই এমন একটা পরিবেশে এমন মানুষকে দিয়ে বড় হয়েছেন, সেটা সত্যি ঈর্ষণীয়, কারণ অনেকের ভাগ্যে সেটা জোটে না। এটা ভাগ্যর ব্যাপার কিছু না, কারণ সেটা ভাগ্যে পেয়েও
যতখানি এগোতে পেরেছি আমি, হুম। আমার তো এখানে অনেক লোক এগিয়ে আছে অনেক লোক। সেই ঠিক আছে। এটা ভাগ্যের ব্যাপার প্রাপ্তির কিছু ঝুলি নয়। আপনার অনেকটাই, হ্যাঁ, কারণ এত হ্যাঁ বড় বলতে বড় পারেন যে অভিজ্ঞতা, অভিজ্ঞতা, এত মানুষকে এক্সপিরিয়েন্স কাজ করেছেন। তা রিচ করে, আর শিক্ষা দেয় যে গ্ল্যামারটা দূর থেকে যেমন লাগে, কাছে গেলে কিন্তু তেমন নয়। হ্যাঁ, গ্ল্যামার দূর থেকেই ভালো লাগে, দূর থেকেই ঠিক আছে। কাছে গেলে গ্ল্যামার হ্যাঁ, নেই, বলতে পারো কিন্তু ঘরের দূর লোক। থেকেই ঠিক আছে, বা কাছে গেলে গল্পের গুরু গাছে। আচ্ছা দাদা, অনেক তো শো করেছেন, এত মানে 3000 শো তো চারটিখানি কথা নয়, অনেকে আমরা 300 শো করতে পারি, কিন্তু শো করতে করতে এত শিল্পীর সঙ্গে মিশতে মিশতে বিভিন্নভাবে কখনো খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে, খুব বিরক্তি হয়েছে, এরা আবার না হলেও ব্যাপারটা হয়, এরম হচ্ছে যে মানুষ কাজ করেন অ্যাজ আ করণিক, হুম, যে মানুষ কাজ করেন অ্যাজ আ এক্সিকিউটিভ অফিসার, হুম, কর্পোরেট যুগে যারা কাজ করে তারা যারা অভিনয় করেন, যারা গান করেন, আমরা যারা আয়োজন করি বা কো-প্রডিউস করি, তিক্ততা আসবেই। তিক্ততা একটা খুব স্বাভাবিক একটা অঙ্গ জীবনে চলার ক্ষেত্রে। তিক্ততা আসে, তিক্ততা নিশ্চয়ই আসবে। এখনকার দিনের যদি বলেন তিক্ততা, আমার মনে হয় যখনই বম্বে থেকে চিঠি পাই যে এই ভাই হোটেল বুক করতে হবে, চাই প্রেসিডেন্সিয়াল সুইট, এবং এই গাড়ি চাই। আবার একজন বাংলার গায়ক আজকে লিখে দেন, বাংলার একজন নামকরা গায়ক, যে আমার ছেলেরা ওখানে গিয়ে এই খাবে। মানে খাবার মেনু দিয়ে হ্যাঁ, তখন সেই সময়টার সঙ্গে মিস করেন তো, আমার সেই তখন সময়টা? তিক্ততাটা মনে হয় যে আমরা কাদের সঙ্গে কাজ করেছি, তারা কি নাম করেছেন, কি গান গেয়েছেন, এরাও গান গাইছেন, এরা কি চাইছেন। ঠিক কথা, তখন একটু মনে হয় অন্যরকম যে আমরা এত মানুষকে নিয়ে কাজ করেছি, কখন তো এরকম বা এত কিছু কিন্তু আমাদের কিন্তু কিছু বলতে পারি না। না বলার তা জায়গা বললেই হতো ব্যাকডেটে, পুরোনো দিনে শো করছে তো এখন এদিকে এরা নাকি হজম হচ্ছে না ব্যাপারটা। মানে হ্যাঁ। এখনকার সময়ের সঙ্গে সে মানিয়ে নিতে পারছে না, সেটা হ্যাঁ, ভাববে তারা। হ্যাঁ, হ্যাঁ, ভালো। আর আগামী যারা অর্গানাইজ করতে যায়, যারা ইমপ্রেশনীয় কথাটা তো উঠেই গেছে বলা যায়, এই প্রজন্ম খুব একটা জানে না, যারা অর্গানাইজ করতে চায় তাদের কোন বিষয়গুলো বেশি নজরে থাকা উচিত অ্যাজ এ অর্গানাইজার হতে গেলে? প্রথমত হচ্ছে যে অনুষ্ঠানটা করছো কাদের জন্যে, তোমার বিষয়বস্তু কে, তোমার টার্গেট কার প্রতি, কোন অডিয়েন্সের প্রতি দেখা দরকার। অ্যাকর্ডিংলি তোমার শিল্পী চয়ন করতে হবে। সব শিল্পী কিন্তু অলরাউন্ডার নন। যেমন আমাদের ইন্ডিয়ার টিম এক জায়গায় ধসে গেল সব লেফট হ্যান্ডের দিয়ে প্রয়োগ করতে গিয়ে, ঠিক তেমনি ব্যাপারটা তাই, সবাই কিন্তু অলরাউন্ডার নয়। কাজেই শিল্পীদের মধ্যে আলাদা আলাদা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। ঠিক কী অডিয়েন্সে কাকে ফেললে তোমার অনুষ্ঠানটা মাত হয়ে যাবে সেটা ভাবতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আজকের যুগে এত খরচার ব্যাপার জিনিসটা হয়ে গেছে, এখন তাদের ভাবতে হবে যে স্পন্সরশিপ পাবে কাকে কাকে নিলে। আর আমি বলবো স্পন্সরশিপ না নিয়ে, কোনো বাজেটের ব্যাপারে না গিয়ে, না চিন্তা করে যদি কেউ শো করতে চায়, আমি বলবো তার থেকে না করা ভালো। রফি সাহেবকে নিয়ে কখন শো করেছেন? না, মুকেশ দেখেছি। মুকেশজি না, মুকেশের ছেলে খুব বন্ধু আমার, নিতিন মুকেশ। নিতিন মুকেশ। হ্যাঁ, আচ্ছা, এনাদের পরবর্তী ক্ষেত্রে আমরা এক ঝাঁক শিল্পী দেখতে পেয়েছিলাম ওনাদের পরবর্তী জমানায়, যারা ওনাদের গান গেয়ে, যেমন গিরিশ দাবে মুকেশজির গান গাইতেন, পিরাজ, গৌতম ঘোষ, গৌতম দা এখনও ভালো গান করেন। পরবর্তী আপনি জোজোকে নিয়ে অনেক শো করেছেন, উষা দিকে নিয়ে, উষা উত্তপকে নিয়ে শো করেছেন, তারপরে হীরক শাখারি মনে আছে, কিশোর কুমার, হ্যাঁ, একদা কিশোর, একদা কিশোর ছিল, মানে প্রথম দিকে বোধহয় কিশোর কুমার আরেকজন ছিল তখনকার দিনে নিয়ম কি ছিল, টিপিক্যাল কিশোর কুমার, হীরক শাখারি ইত্যাদি, গৌতম তাই, গৌতম দা, আনন্দ গাইতো, আনন্দ ইন্দ্রাণী, শানু গাইতো, শানু ভট্টাচার্য, হ্যাঁ তখন শানু, কিশোর কুমার, অনেক রবি সাহেবের গান, হ্যাঁ যিনি বললেন পিরাজ, হ্যাঁ, পিরাজ, তা আরো এরকম অনেক মুন্না ছিলেন। দা আমাদের মোহাম্মদ আজিজ, আজিজ ছিলেন, আজিজ, শব্বির কুমার, সাব্বির কুমার, আচ্ছা, এরা সব রবি সাহেবের গান। অনেকে আছেন যারা মুকেশের গান গাইতেন, গিরিশ দাবে, এখন থাকে আমেরিকায়। আচ্ছা, এদের অনুষ্ঠান জমে যদি তাদের ভক্ত থাকে সেখানে, রফি সাহেবের ভক্ত, মুকেশজির ভক্ত থাকলে তবেই খুব জমে, হ্যাঁ। খুব জমে। তবে এদের আয়ুষ্কালটা
খুব সুদীর্ঘ নয়। হুম, মুন্না পরে নিজে গান পেয়েছিল প্রচুর গান গেয়েছে দাদা একসময়। এবং মাঝখানটায় রাজনৈতিক কারণে কিশোরদাকে নেওয়া বন্ধ হয়েছিল। হুম, তখন মুন্না ব্রেটে গান গেয়ে গেছে। ওই সময়টা না, প্রায় 1 বছর, হ্যাঁ, ওই সময়টা পুরো মুন্নাদার। তারপরে একটা ঘটনা ঘটলো, একজন শিল্পীর পারিবারিক ক্ষেত্রে একটা গণ্ডগোল ঘটলো, কিশোরদাকে নেওয়া কেউ কেউ নায়ক এক নায়ক বন্ধ করলেন, হ্যাঁ, তার আগেকার স্ত্রীকে বিয়ে করে, তখন মুন্না চান্স পেয়েছে। এগুলো তো হয়, এই ঘটনাগুলো আছে। সাব্বির কুমার আছে, এগুলো আছে। তারপর ধরুন যেটা আগে ছিল অমরেশ সিং অরোরা, অমরেশ সিং অরোরা, হ্যাঁ। অলরাউন্ডার, কিশোরদার গানও গায়, মানে অনেক জমানো, এই জমানোটা বলতে হবে কিশোর কুমার হতে গেলে। না, অমরেশ সিং অরোরা কিশোর কুমার গান গাইতেন, হ্যাঁ, রবি সাহেব গান গাইতেন, মৌকা ফিরকা ওরাও গাইতেন, আর নিজের গান গাইতেন রূপসী দোহাই হ্যাঁ তোমার। হ্যাঁ, ওরা গাইতেন। আমি সময় কিন্তু অলরাউন্ডার। আচ্ছা, এখন সেই ছিল, জমানো শিল্পী ছিলেন। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে যেটা ছিল, কিশোরদা, রবি সাহেব, বর্দি কণ্ঠী, লতাজি কণ্ঠী, আশা কণ্ঠী, বা মুকেশ কণ্ঠী, মান্না কণ্ঠীও আমরা দেখেছি আমরা। আচ্ছা, হেমন্ত আমার গলার গান, শিবাজি চট্টোপাধ্যায় তার থেকে এগিয়ে এসেছেন জীবনে। এবারে ওটা বড় উপাধি পেলেন হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আচ্ছা, এক কথাটা হচ্ছে যে সবারই হয়, কিন্তু আজকাল সবার গান গায়। হ্যাঁ, এখন সব আজকাল ব্যাপারটা cocktail আর- শিল্পী বলে, হ্যাঁ সব ধরনের মিলিয়ে মিশিয়ে, হ্যাঁ, হ্যাঁ, অনেক স্পেসিফিক নয়। গৌতম ঘোষ শুধু কিশোর কুমারের গান গায় তা হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ অমিত গাঙ্গুলি শুধু কিশোর কুমারের গান তা হ্যাঁ, তা নয়। হবে না। সব ধরনের এখন এখন, হ্যাঁ, এখনকার শিল্পীরা, হ্যাঁ হ্যাঁ কারণ সব টেস্ট বুঝে সব গানই গাইছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শো করেছেন, অপূর্ব খুব স্টেজ জমাতে পারতেন। অপূর্ব ধরনের, হ্যাঁ। হ্যাঁ, ম্যাগনোলিয়া আর ক্যামেলিয়া ফুল কার খোপায় এই দুলছে, আলতা পায়ে আলতো ছোঁয়া। আলতা পায়ে আলতা, আহা হা হা। তরুণদা, একটা ইতিহাস আছে তার সঙ্গে আমার। তরুণদাকে আমি দাদা বলতাম যদিও, আমার মায়ের সঙ্গে খুব বাল্যকালে ছবিতে অভিনয় করেছিলেন। হুম, মা তখন নায়িকা, আচ্ছা ছবির নাম রাঙামাটি। আচ্ছা, তরুণ আমাকে ওই যে আমাকে খুব স্নেহ করতেন। তরুণদার শেষের দিকটা, গানটা তো কোনো কথা হবে না, আমি দেখেছি শেষের ছোটবেলায়। দিকটা ওনার স্ত্রী হারিয়ে গেলেন এবং বৌদি খুঁজে পাওয়া গেল না। ওর ছেলে শান্তনু, সেও বাড়িটা বিক্রি করে দিয়ে হারিয়ে গেল। শান্তনু তো একবার একটা ক্যাসেট বের করেছিল বাবার গান, একদম ডিটো। আমাকে না, ক্যাসেটটা দিয়েছিল, আমি শুনে দেখছি মনে হচ্ছে তরুণ বন্দ্যোপাধ্যায় সেই ফ্লেভার, কিন্তু কিছু করতে পারলো না। সবাই- বেসিক্যালি ও ছিল অ্যাকর্ডিয়ান হ্যাঁ, জানি, বাজাতো। বাজাতো। আচ্ছা, অখিল বন্ধু ঘোষ নিয়ে শো করেছে। হ্যাঁ, অখিল মামা দুর্দান্ত। অখিল মামা তো গান, Sweet, বাবা, কিন্তু কত প্রবলেমটা কি যে অখিল বন্ধু ঘোষ জীবনের সেরা সময় সেই স্বীকৃতি পাননি, তাই না? এটা দুর্ভাগ্য। কিন্তু তার জন্য তিনি ইতিহাস। কত এবং ইতিহাস। অখিল বন্ধু ঘোষকে পরে আবার জীবন্ত করলেন কে? এখনকার মন্ত্রী ইন্দ্রনীল সেন। ওনার ক্যাসেটে। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল একবার, মানে তখন বৌদি বেঁচে ছিলেন, দীপালি বৌদি। আমি একটা অনুষ্ঠান করেছিলাম উত্তম মঞ্চে, অখিল বন্ধু ঘোষ সরেনে। তখন বুড়োদা বেঁচে ছিলেন, তরুণ কুমার, এবং সবাই ওই প্রজন্মের শিল্পীরা, শ্রীকান্ত দা থেকে শুরু করে সব অখিল বন্ধু ঘোষের গান, গৌতম দা, অনেক আর্টিস্ট ছিলেন। তারপর তো উনিও চলে গেলেন। হ্যাঁ, এইসব মানুষকে নিয়ে, মানে সেই সব গান ঐতিহাসিক ইতিহাস হয়ে আছে আজও। সেসব গান কখনো পুরনো হয় না, বলুন। সত্যি কথা। তারপরে সত্যিকারের গান ভরে ওঠে প্রাণ। কত শিল্পী না, সেই সময়টা, সেই জলসার সময়টা রাত জেগে ফাংশন হতো। হ্যাঁ, এখন তো সব হয় না, এখন তো টাইম বাড়াচ্ছে। শ্যামল মিত্র, মানব শ্যামল মিত্র। মুখোপাধ্যায়, সব তরুণ বন্দ্যোপাধ্যায়, সবাই তখন তো সব হিট। শ্যামল মিত্রকে শো করেছেন অনেক। হ্যাঁ, না, খুবই দুর্দান্ত। ওনার পরিমিতিবোধটাও ছিল এবং সিরিয়াসের লোক, গানটা ফাটিয়ে গাইতেন, দারুণ গাইতেন, সুরকারও হিসেবে ভালো। হ্যাঁ, কত পরে গান ছবিও করেছেন, দেয়া নেয়া ওনার ছবি। ওর ছেলেও কিন্তু দুর্দান্ত কাজ করে, সৈকত। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আজও সৈকত হয়েছে, ওর নাম রাখলাম ভুট্টো। ভুট্টো দুর্দান্ত গানটা গায়। দেওয়ানয়া কি প্রডিউসার ছিলেন উনি? হ্যাঁ হ্যাঁ, ও জানতাম না তো। হ্যাঁ, সুপার ডুপার হিট ছিল। ওরে বাবা, তখন বিশাল hit। এখনো সুপার হিট, হ্যাঁ, এখনো সুপার হিট। যাক, এত ইতিহাস শুনলাম, আমার মনে হয় একদিনে শেষ হবে না, না না, আবার একটা এপিসোড করতে হবে এত গল্প শুনতে গেলে। তো সরলদা, খুব ভালো লাগলো, অনেক গল্প শুনলাম। এবং এই যে এইসব গল্প তো আমরা খুব একটা জানতে পারি না। আমরা যারা গান বাজনা ভালোবাসি, যারা একটু অর্গানাইজ করি, চেষ্টা করি একটু সংগঠক হিসাবে কাজ করার জন্য, তো আপনারা আমাদের কাছে ইন্সপিরেশন।
কারণ আপনাদের দেখেই আমরা একটু একটু করে শিখেছি যে কী করে করতে হয়, কতটা অনেস্ট থাকতে হয় একটা শো করতে গেলে। অনেস্টিটা একটা মানে বড় বিষয়, তাই না? কমিটমেন্টটা বড় বিষয়, যে আমি যাকে যেটুকু বললাম সেই কথাটা রাখবো। এখন শুনি অনেকে অনেকে বলে এই এর নাম করে টাকা নিয়ে নিয়েছে, ও আর্টিস্ট যায়, হ্যাঁ। অনেক শুনতে পাই, কিন্তু ওইভাবে তো বেশি দিন চলে না, 2 দিন 4 দিন। এক্স্যাক্টলি। সুতরাং নতুন যারা আসছেন তাদের কাছেও বলি আপনারাও অনেক আয়োজন করুন, ভালো কিছু ভাবনা নিয়ে আসুন। ওই যে যেটা সজলদা বললো যে একটা টার্গেট, কাদের জন্য অনুষ্ঠানটা করছি সেই ভাবনাগুলো ভেবে অনুষ্ঠানটা করুন। কর্পোরেট শো তো ঠিক আছে, আমাদের বলে দেবে এই আর্টিস্টটা নিয়ে আসুন, আমরা বললাম এত টাকা লাগে দাদা, দিল করে দিলাম। কিন্তু তার বাইরেও আরও অনেক অনুষ্ঠান হোক, বাংলার শ্রোতারা যারা সেই ওল্ড মেলোডিজ শুনেছে এখনকার নতুন গানও শুনুক, সব মিলিয়ে বাংলা গান এগিয়ে চলুক এবং বাংলা অনুষ্ঠান আরও বেশি হোক, তাই তো দাদা? নিশ্চয়ই। আর একদম শেষে কি বলবেন একদম শেষে শ্রোতাদের জন্য কি বলবেন, বাংলা গানের শ্রোতাদের জন্য, হিন্দি গানের শ্রোতা, শুধু বাংলা বললে তো হবে না, কারণ আপনি অল ইন্ডিয়া অনেক কাজ করেছেন। আপনারা গান শুনুন প্রাণ ভরে, আপনারা গানকে ভালোবাসুন আর গানকে নিয়ে এগিয়ে চলুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।